শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এ নিয়ে দর্শক আমরা আরো জানবো। আমরা যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সালে ইলাহি কুটির। কুটি, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কুটি, কেমন দেখছেন পূজার প্রস্তুতি এবং কারিগরদের ব্যস্ততা কেমন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নিনিয়া। আপনি জানেন যে আর কয়েকদিন মাত্র বাকি শারদীয় দুর্গা উৎসব। মৌলভীবাজারে বন্যা এবং দেশের চলমান পরিস্থিতিতে পূজা নিয়ে একটা আশঙ্কা ছিল, কিন্তু সব আশঙ্কা কেটে ইতিমধ্যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মৌলভীবাজারের সনাতন ধর্মাবলম্বীরা। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার হচ্ছে সারা দেশের মধ্যে ৫ম জেলা যেখানে একাধিক পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কারণ চায়ের দেশ মৌলভীবাজার, এখানে চা শ্রমিক যারা আছেন তারা অধিকাংশই চা শ্রমিকরা সনাতন ধর্মাবলম্বী। অর্থাৎ মৌলভীবাজারে প্রায় ৯৯৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এটা ব্যক্তিগত পূজা এবং সার্বজনীন পূজা মিলে ৯৯৩টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। মাটির কাজ শেষ, রঙের কাজ ইতিমধ্যেই প্রায় অধিকাংশ পূজা মণ্ডপে শেষ হয়ে গেছে। এখন চলছে সাজসজ্জার কাজ। তবে মৌলভীবাজারের যে এবারকার পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে এবং মৌলভীবাজারের যে শান্তিপূর্ণভাবে যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবটি পালন করতে পারে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা এবং বিভিন্নভাবে মত বিনিময় সভা করে এটা বাস্তবায়ন করছেন। আশা করা যাচ্ছে যে মৌলভীবাজারে এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা বিষয় নিয়ে আমার সাথে এখন আছেন মৌলভীবাজারের সম্মানিত পুলিশ সুপার মহোদয়। তিনি এই পূজার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। বলেন তো মৌলভীবাজারের পূজার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতেছেন আপনি? আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ পুলিশ পূজা শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে উদযাপনের জন্য ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা সেবা নিশ্চিত করার জন্য সেভাবে আমরা সেবা সাজিয়েছি। তারই অংশ হিসেবে আমরা এই মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য যাতে নিরাপত্তার প্রশ্নে কোনো রকম কোনো ত্রুটি না থাকে আমরা সব জায়গায় পরিদর্শন করেছি এবং এই শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতে পারে, পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকরাও যেন তাদের সেই আনন্দের ভাগিদার হতে পারে সেজন্য আমাদের শতাধিক টহল পার্টি এখানে আমরা পরিচালনা করেছি। এবং আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এটা ৫ম বৃহৎ পূজা মণ্ডপ এখানে স্থাপিত হয়। বিশেষ করে ৯৯৮টি, আমাদের কাছে এখন যে তথ্য আছে ৯৯৮টা পূজা মণ্ডপ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আশ্বস্ত করার জন্য আমাদের বাংলাদেশ পুলিশ পাশাপাশি আনসার, বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসন নিয়োজিত আছে এবং সবাই একত্রিত হয়ে কাজ করতেছে নিরাপত্তার সাথে। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। এই পূজা মণ্ডপগুলায় এখন প্রতিমা তৈরির কাজ শেষ এবং প্রতিমার সাথে কার্তিক, গণেশ সহ তাদের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো তৈরি করা হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের পূজার মহালয়া থেকে শুরু হয়েছে একটি জায়গায় পূজা, সেখানে চলছে দেবীর 9টি রূপে সেখানে আরাধনা চলছে এবং সেখানেও অনেক ভক্তরা সেখানে সমাগত হয়েছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যে পাঁচগাঁও গ্রাম সেখানে প্রায় 200 বছরের অধিক ধরে লাল দেবী পূজিত হয়ে আসছেন। এবারও সেখানে আয়োজন করা হচ্ছে এবং সেখান থেকে যেটুকু জানা গেছে যে হাজারো দর্শক প্রতিবারের ন্যায় এখানে উপস্থিত হবে। অর্থাৎ মৌলভীবাজারের শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন অধীর আগ্রহে পূজা উপেক্ষা করছেন যে দেবীর আরাধনায় তারা সময় পার করবেন। এই ছিল মৌলভীবাজারের সার্বিক পূজা মণ্ডপ নিয়ে সর্বশেষ খবর। কুটি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালে ইলাহি কুটি।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় অর্ধশতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সেই সঙ্গে নগরীতেও হাঁটু পানি। দুর্গতদের পরিস্থিতি জানবো দর্শক এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পানি নামতে শুরু করেছে কিনা এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। পানি কিন্তু এখনো নামতে শুরু করেনি, অর্থাৎ পানি বাড়ছেও না, যার কারণে আমরা দেখেছি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে প্রতি বছরে আসলে পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা যে পানির কারণে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয় এবং এবারও কিন্তু সেইভাবেই ভোগান্তির মধ্যে পোয়াতে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এই দুইটি উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়ে আছে এবং মানুষের বাসাবাড়িতে পানি ওঠায় মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং বিশেষ করে বিভিন্ন অফিস আদালতেও কিন্তু আমরা দেখেছি পানি প্রবেশ করায় ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি নিরসনের লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছেন এবং যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরির কথা কিন্তু আমাদের উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি প্রায় কয়েক হাজার একর ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছেন এবং যার কারণে মানুষের যে কান্না সেই কান্না কিন্তু কোনোভাবেই থামছে না। অর্থাৎ মানুষ বলছেন যে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা ফসলি জমিতে বিনিয়োগ করেছিলেন এবং অনেকের মাছের ঘের রয়েছে, সেই ঘেরও কিন্তু পানিতে ভেসে গেছে। অর্থাৎ সব কিছুই যেন মানুষের নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে এবং সেই এখন মানুষ আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেই বিষয়টি কিন্তু তারা কোনো কুলকিনারা পাচ্ছেন না এবং তারা বলছেন যে যদি সরকার তাদেরকে সহযোগিতা না করে তাহলে তাদের চলাটাই কিন্তু অনেকটা দায় হয়ে পড়বে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর 19 নম্বর ওয়ার্ডে বলাশপুর এলাকায় রয়েছে। এই এলাকায় টানা বৃষ্টিতে গতকালকের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই এলাকাটি বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতে হয় এখানকার মানুষকে এবং চরম ভোগান্তির মধ্যে কিন্তু তাদেরকে পোয়াতে হয়। অর্থাৎ বিগত 7 থেকে 8 বছর ধরে এরকম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন এখানকার অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করার কারণে কিন্তু তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমছে না এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যেভাবে ড্রেনটি নির্মাণ করা হয়েছে সেই ড্রেনটি আসলে সেভাবে নির্মাণ না করা হলে হয়তো মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু হতো না, সেই বিষয়টি তারা বলছিলেন এবং ভোগান্তি নিরসনের লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখছি যে আজকে সকাল থেকেই এই এলাকায় রয়েছে এবং মানুষ দেখছে যে অনেকেই কিন্তু বাসাবাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছেন এবং হাঁটু পানি ভেঙে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন এবং তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করছেন যে বারবার প্রশাসনকে বলেও কিন্তু যে কোনো কাজ সেটি কিন্তু হয়নি, সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছিলেন এবং তাদের যে ভোগান্তি আসলে সেই ভোগান্তি কিন্তু কোনোভাবেই কমছে না, যার ফলে কিন্তু তাদের মধ্যে যে আক্রোশও কিন্তু আমরা লক্ষ্য করছি। একটু জানতে চাই এই যে ভোগান্তি, দীর্ঘদিনের ভোগান্তি আসলে আপনারা সেইটা কিভাবে মোকাবেলা করছেন? অ্যাকচুয়ালি এখানে আমি এখন পর্যন্ত 8 বছর যাবৎ এই পরিস্থিতি। এখানকার যে কমিশনার, তারপরে মেয়র, প্রাক্তন মেয়র, তাদেরকে হাজারবার বলা হয়েছে, এখানকার যারা বাড়িওয়ালারা আছেন প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি এখন পর্যন্ত এবং তারা বারবার আশ্বাস দিয়েছে। তারপর একটা প্রজেক্ট তৈরি করলো যে তারা রাস্তা উঁচু করে দিবে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন রাস্তা ওই দিক দিয়ে উঁচু করার পরে প্রত্যেকটা বাসার দেখেন ক্ষতিগ্রস্ত, অনেক নতুন বাসা আছে যা পানির নিচে চলে গেছে। হ্যাঁ, এটা একদম আমি মনে করি যে প্রাক্তন মেয়র আর যা কমিশনার ছিলেন তাদের অবহেলা, শুধুমাত্র তাদের অবহেলা। এই জাস্ট একটু নজর দিলেই এরিয়াটা ঠিক হয়ে যেত। একটা বিভাগীয় শহরে যদি এই পরিস্থিতি থাকে, এটা কেউ বলবে যেটা একটা বিভাগীয় শহরের একটা একটা ওয়ার্ডের রোড, এটা বলবে কেউ? তারা বলছিলেন যে স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের অবহেলার কারণেই কিন্তু তাদের যে ভোগান্তি
সেটি কিন্তু কমছে না এবং ভোগান্তি নিরসনের লক্ষ্যে অচিরেই ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু জানিয়েছেন। এবং হালুয়াঘাট এবং দুবহরের বন্যা এলাকায় স্থানীয় প্রশাসন সেটি পরিদর্শন করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখেছি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও তারা সেখানে গেছেন এবং যাদেরকে আসলে সহযোগিতা করা যায় তাদেরকে সহযোগিতার আওতায় এনে সহযোগিতার আশ্বাস কিন্তু প্রশাসন থেকে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন ময়মনসিংহের পরিস্থিতি সম্পর্কে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তুলে গেছে শেরপুরে কয়েক উপজেলার শতাধিক গ্রাম, মারা গেছেন ৩ জন, পানিবন্দী হয়ে পড়েছেন ১ লাখেরও বেশি মানুষ। আরো জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট হওয়া বন্যায় পানিবন্দী শেরপুরের লাখো মানুষ। জেলার 5টি নদ নদীর বাঁধ ভেঙে এসব এলাকায় দুর্ভোগে পড়েছে প্রত্যেকটি মানুষ। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি মাঠ, সবজি ক্ষেত সহ ভেসে গেছে পুকুরের মাছ, বিধ্বস্ত হয়েছে অনেক কাঁচা ঘরবাড়ি এবং রাস্তাঘাট। বন্যার কবলে পড়ে ইতিমধ্যে নালিতাবাড়িতে 3 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে 1 জন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধার কর্মীরা গতকাল থেকে উদ্ধার কাজ চালালেও প্রয়োজনীয় নৌকা এবং উদ্ধার সরঞ্জামাদি না থাকার কারণে অধিকাংশ এলাকাগুলো থেকে উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করতে পারছে না বিপদগ্রস্ত মানুষদের। জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এই সকল বন্যা কবলিত এলাকার মানুষের পাশে শুকনো খাবার নিয়ে পৌঁছালেও পর্যাপ্ত এবং পরিমিত না হওয়ার কারণে অনেকে কিন্তু নানা ধরনের দুর্ভোগে পড়েছে এবং এই দুর্ভোগের কবলিত এলাকায় শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে, যেখানে উঠান থেকে কিছুটা পানি সরে গেলেও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। এখানে গতকালকে থেকে যে সকল উদ্ধার কর্মীরা তারা উদ্ধার কাজে এসেছেন তার অধিকাংশ ক্ষেত্রেই প্রবল স্রোতের কারণে তারা আসলে ঘরবন্দি যে সকল মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু পৌঁছতে পারেনি এবং তারা শুকনো খাবারও এই মুহূর্তে যে সকল পানিবন্দী এলাকার মানুষজন রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে জেলার প্রত্যেকটি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়া এই এলাকার মানুষের দুর্ভোগের জন্য শেষ নেই। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দেশের প্রত্যেকটা এলাকা থেকে উদ্ধার তৎপরতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার জারোয়ারপাড় বন্যা কবলিত এলাকা থেকে মুজাহিদুল ইসলাম। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ নেওয়া হয়েছে বাড়িধারায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, দ্বিতীয় জানাজা কখন হতে পারে বলে দেখছেন আপনি, আর কবে তাকে দাফন করা হবে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বাড়িধারায়। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি চৌধুরী কিন্তু মারা গেছেন, আপনি ইতিমধ্যে জেনেছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তার যে বাড়িধারার যে বাসভবন সেখানে তার মরদেহটি আনা হয়। এর আগে 2 অক্টোবর তাকে উত্তরায় তার নিজের প্রতিষ্ঠিত একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য জানান তার ছেলে মাহিবি চৌধুরী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 3:15 তিনি মৃত্যুবরণ করেন। এই সময় জানা যায় যে তার আসলে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর আমরা যেমনটি জানতে পেরেছি যে শনিবার অর্থাৎ আজ সকালে 8:30টায় তার উত্তরা মহিলা হাসপাতালে একটি প্রথম জানাজা তার সম্পন্ন হয়েছে। এখানে আসলে অংশ নেয় তার যে হাসপাতালেরই যারা কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে তারা। এরপর আজকে বাদজোহর বাড়িধারা কূটনৈতিক এলাকায় বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। বি চৌধুরী তিনি জিয়াউর রহমানের সাথে 1978 সালে রাজনীতি শুরু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। এরপর মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি কিন্তু জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রীও ছিলেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন।
1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ 2001 সালের নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2001 সালে তিনি 8 মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর 2004 সালে বিএনপি থেকে বেরিয়ে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল বিকল্পধারা প্রতিষ্ঠা করেন এবং তার সভাপতি পদে বসেন। মৃত্যুকালে এই সাবেক রাষ্ট্রপতির বয়স 94 বয়স হয়েছিল এবং তিনি তার এক ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন এবং আমরা এই মুহূর্তে তার বাসভবনের সামনে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে দেখার জন্য তার অনেক আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এবং সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী আজ বাদ জোহর এখানে এই বাড়িধারার বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবার কথা রয়েছে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান। টানা বৃষ্টিতে বাড়ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এ নিয়ে আমাদেরকে জানাবেন সিলেটের প্রতিনিধি। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের ন্যায় সিলেটে গত কয়েকদিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর গতকাল শুক্রবার বিকেল থেকে এখন পর্যন্ত কিন্তু সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সিলেটের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিস সূত্রে আমরা আরো জানতে পেরেছি যে সিলেটে আরো কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। তবে এখনকার বৃষ্টির ধরনই এরকম, কখনো থেমে থেমে কখনো হালকা কিংবা ভারী বৃষ্টি হবে এমনটিও জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর তীর সংলগ্ন কিনব্রিজ এলাকায়। নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতি কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা আবহাওয়া অফিস সূত্রে আরো যেটি জানতে পেরেছি যে এভাবে বৃষ্টি হলে কিংবা নদ নদীর পানি বৃদ্ধি পেলেও নতুন করে সিলেটে বন্যা কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কোনো শঙ্কা নেই। বিশেষ করে প্রতি বছর অল্প বৃষ্টিতেই সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার একটি প্রবণতা রয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হলেই নগরীর নিচু এলাকার যে সমস্ত বাসাবাড়ি রয়েছে সেই সমস্ত বাসাবাড়িতে পানি প্রবেশ করে চরম দুর্ভোগের সৃষ্টি করে থাকে। তো আপনাকে জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকরা সুরমা নদীর যে অবস্থানটি দেখছেন, প্রতি বছর এই মৌসুমে এসে সুরমা নদীর পানি আরো কম থাকে, কিন্তু এবারে সুরমা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে কোনো বন্যা কিংবা জলাবদ্ধতার কোনো শঙ্কা নেই। তো নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন মারা গেছেন, জীবিত উদ্ধার করা হয় 46 জনকে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, এই যে আমরা দেখছি সবসময় যে চট্টগ্রামে বারবার রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটছে, এই বিষয়টা আসলে কেন ঘটছে আর এই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন। লিমিয়া, যেমনটা বলছেন গত 4 দিন আগেও বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আসলে সেটি হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ করে বিস্ফোরণ আসলে কিভাবে কি হলো সেটা আসলে কেউ বলতে পারছে না। তেমনই ধারাবাহিকতা গতকাল রাত প্রায় 1টার দিকে বাংলা সৌরভ নামে যে তেলবাহী জাহাজ রয়েছে সেই তেলবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণ হয়। কারণ জাহাজে যারা ক্রুরা ছিলেন, নাবিকরা ছিলেন, তারা সবাই আসলে ঘুমাচ্ছন্ন ছিলেন। তার সেই হঠাৎ বিস্ফোরণের কারণেই তার পরপর কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন্দর নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের সহযোগিতায় প্রায় 9 থেকে 10টি বোট এবং ট্রলারের মাধ্যমে আগুন প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এতে করে কোস্টগার্ড, নৌবাহিনী সহ তারা সম্মিলিত উদ্যোগে মূলত এই যে তেলবাহী জাহাজ বাংলা সৌরভ, সেই জাহাজ থেকে 46 জন যে নাবিক রয়েছেন, ক্রুজ, তাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং তাদেরকে উদ্ধার করার পরপর এই যে বন্দরের পাশে যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং একজন নাবিককে ভোরবেলায় সাগর থেকে আসলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড এবং নৌবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এই ঘটনায় আসলে কিভাবে যে বারবার যে বিপিসির যে তেলবাহী ট্যাঙ্কার গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ
আমরা যেটি জেনেছি বিপিসির পক্ষ থেকে সকাল 10:30টার দিকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেই সংবাদ সম্মেলনে বলা হচ্ছে যে আসলে এটি কি নাশকতা বা তেলের মাধ্যমে বা শিপিং গুলোর মাধ্যমে নাশকতা দেখিয়ে কোনো ধরনের ভয় দেখানো হচ্ছে বা কোনো একটি চক্র এই কাজ করছে বলে তারা সন্দেহ করছেন, এবং তারা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি পরপর দুইটি ঘটনায় কিন্তু 4 দিনের মধ্যে দুইটি ঘটনায় কিন্তু এখানকার যারা বন্দর সংশ্লিষ্ট রয়েছেন বা যারা শিপিং কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাঝে এক ধরনের সন্দেহ কাজ করছে। কারণ দুটি তেলবাহী যে ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, যে সৌরভ যেটিতে আগুন লেগেছিল সেটিতে প্রায় 11,500 মেট্রিক টন তেল ছিল। সেটি আসলে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সম্মিলিত উদ্যোগের কারণে আগুন নিয়ন্ত্রণে আসার পর তেলগুলো নিরাপদে খালাস করা হয়েছে। আর যে বাংলার জ্যোতি যেটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল সেটিতেও কিন্তু প্রায় 7,500 উপরে মেট্রিক টন তেল ছিল। এই যে গত কয়েকদিনের মধ্যে একই জায়গায় একই স্থানে যে দুটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, এতে করে শিপিং কর্পোরেশন সহ বন্দরের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ তারা যেটি বলছেন হঠাৎ করে কেন যে তেলবাহী ট্যাঙ্কার গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বিষয়ে তারা সন্দিহান, সেজন্য তারা তদন্ত কমিটি গঠন করেছেন। আর একটি বিষয় যে নাবিকদের উদ্ধার করা হয়েছে তাদেরকে নিরাপদে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যে নাবিক মারা গেছেন আমরা যেটি জেনেছি তার নাম হচ্ছে সাদেক নামের একজন নাবিক, তার লাশটি ভাসমান অবস্থায় মূলত সাগর থেকে উদ্ধার করছে কোস্টগার্ড এবং নৌবাহিনী, এবং এদের করে আলাদা করে তারা তদন্ত কমিটি গঠন করেছেন এবং এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে আসলে কোথায় থেকে কিভাবে মূলত বারবার এই দুটি শিপে তেলের যে ট্যাঙ্কার গুলো রয়েছে সেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ আমরা যেটি জেনেছি দুটি শিপিং কিন্তু রাষ্ট্রায়ত্ত কোম্পানির তেলের শিপিং, এই দুটিতে অগ্নিকাণ্ড ঘটনায় মানুষের মাঝে খুব অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে। কারণ 4 দিন আগে যে বিপিসির যে একটি তেলের ট্যাঙ্কার ছিল বাংলা জ্যোতি, সেটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে 4 দিন পর ঠিকই গতকাল রাতে এই বাংলা সৌরভ নামে শিপিং এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। হঠাৎ করে আসলে বিকট বিস্ফোরণ, যেটি এক ধরনের বোমা বিস্ফোরণের মতো হয়, কারণ হঠাৎ বিস্ফোরণে আসলে মানুষের মাঝে বারবার প্রশ্ন দেখা দিয়েছে। তো এই ছিল বন্দর থেকে আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নাজিম। এখনো কমেনি নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। ঊর্ধ্বমুখী মাছ, মাংস, শাক সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এ নিয়ে আরো জানবো। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন আজকের বাজার পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং দরদাম নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আসলে কোনো কমেই যে বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। আমরা যদি দেখি যে আজকে সকালের বাজারে আমি খোঁজ দিয়েছি, মাছ মাংস থেকে তরি তরকারি থেকে শাকসবজি সবকিছুতেই যেন বাজারের একটি লাগাম ছাড়া অবস্থা। আমরা সকালে পেঁয়াজের কেজি যদি বলি সেটি 100 টাকা আগের অবস্থায় আছে স্থিতিশীল, কিন্তু মরিচের কেজি কিন্তু 480 টাকা, বেগুনের কেজি 80 টাকা, মূলোর কেজি 40 টাকা। এমনি করে কিন্তু আসলে শুধু সবজির ক্ষেত্রে এমন নয়, শাকের ক্ষেত্রে লাউ পাতা যেটা সেটিরও কেজি কিন্তু 40 টাকা। আমি যদি চালের বাজারে কথা বলি, প্রত্যেকটি চালের কেজি কিন্তু 2 থেকে 5 টাকা বেড়েছে। অর্থাৎ সবকিছুর দাম, চাল ডাল থেকে শুরু করে এমন কোনো জিনিসের দাম নেই যেটা বাড়েনি। বিশেষ করে আপনাকে জানাই যে চাল, ডিমের বাজার এবং শাকসবজির বাজার এটি কিন্তু বরাবরের মতোই কিন্তু আজকের বাজারে কিন্তু অনেকটা তুঙ্গে। বিশেষ করে ডিমের কথা না বললেই নয়, ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে পাইকারি দরে 50 টাকা, কিন্তু খুচরা বাজারে এই ডিম কিন্তু চলে যাচ্ছে 56 টাকা থেকে 58 টাকা দরে। অর্থাৎ গ্রাম পর্যায়ে কিন্তু এটি 60 টাকা দরেও কিন্তু বিক্রি হচ্ছে বলে শোনা যাচ্ছে। চালের বাজারে আমরা যে মোটা চাল বলি 28 বা 29, সেটি কিন্তু আসলে 56 টাকা বা 55 টাকা ছিল। মাসখানেক আগে কিন্তু আসলে 50 টাকা দরেই কিন্তু বিক্রি হয়েছিল, কিন্তু এখন সে চাল কিন্তু 58 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে সবজির মাছের ক্ষেত্রে যদি বলি, মাছ 350 টাকা দরের কমে কিন্তু আসলে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। দেশি মাছের ক্ষেত্রে কিন্তু আকাশ ছোঁয়া দাম, এরকম একটি অবস্থা বিরাজ করছে। গরুর মাংস সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামে কিন্তু আসলে গরুর মাংস মিলছে না। 700 টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে।
খাসির মাংস 1100 টাকা, এবং গরিবের যেটি বা মাংস বলে থাকি সেটা ব্রয়লার মুরগি। সেই ব্রয়লার মুরগি আজকের বাজারে, পঞ্চগড়ে যে বাজারে বর্তমানে অবস্থান করছে, সেই বাজারে ব্রয়লার মুরগি কিন্তু আসলে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোটা মুরগি যেটা ব্রয়লার সেটি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অর্থাৎ পাঙ্গাস মাছ, গরিবের যেটা বলি খাদ্য হিসাবে সচরাচর গরিবেরা এই নিয়ে থাকে মাছ, পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে 210 টাকা থেকে 220 টাকা। অর্থাৎ ডিমের বাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনো কমেই করছে না। চাল, ডিম, মরিচ, আদা, রসুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা তাদের একেবারে নাগালের বাইরে। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা বলছে যে আসলে পাইকারি বাজারেই কিন্তু আসলে ডিমের দাম, চালের দাম, সব কিছুর দাম কিন্তু অনেক বেশি, যেই কারণে কিন্তু খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তারাও কিন্তু বলছে যে, ব্যবসায়ীরা বলছে যে আমাদেরকেও কিনে খেতে হয়, আমরাও হিমশিম খাচ্ছি। অনেক সময় আসলে বাজারের উঠানামা বলতে নামার ক্ষেত্রে অনেকটা কম, কিন্তু উঠার ক্ষেত্রে যখনই বেড়ে যাচ্ছে তখনই ক্রেতাদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, এমন কথা বলছে ব্যবসায়ীরা। এদিকে আমরা মকামগুলোতে খবর নিয়েছি, মকামগুলো বলতেছে যে বাজারে সরবরাহ কম থাকার কারণেই বাজারের যে উদ্যোগতি। এদিকে আরেকটি অজুহাতে বলছে যে আসলে বর্ষার কারণে, বর্ষা যদিও চলে গেছে, 3 দফা বন্যা যেটি বলি আমাদের পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই বন্যার কারণে অনেক এই স্থানে কিন্তু আসলে ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে শাক এবং সবজি এটির কিন্তু ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে এখানকার পঞ্চগড়ের হাড়িভাষা এবং বদা চন্দ্রমারি ইউনিয়নের শাকের গ্রাম হিসাবে এবং সবজির গ্রাম হিসাবে কিন্তু পরিচিতি লাভ করেছে। আমরা দেখেছি যে আসলে এখানে বাজার, নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু বাজারের উদ্যোগতি বলে দুষছেন সাধারণ ক্রেতারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী বাবু। আমরা বাজার পরিস্থিতির আরো খবর জানবো। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন জামাল বাদশা। জামাল বাদশা, কি অবস্থা দেখছেন লালমনিরহাটের বাজার পরিস্থিতি, আর দরদাম নিয়েও বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির অজুহাতে কিন্তু আসলে সরবরাহ কমার দায় নিয়ে কিন্তু আসলে লালমনিরহাটে ব্যবসায়ীরা সম্প্রতি কিন্তু এই লালমনিরহাটে যে কাঁচা বাজার রয়েছে, কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা কিন্তু এই দায়ী হিসেবে টানা বৃষ্টিকে আসলে দাবি করছেন। তবে লালমনিরহাটের বিভিন্ন বাজার, লালমনিরহাটের গোশালা বাজার, সেনামন্ত্রী বাজার, হকাট মার্কেট ঘুরে দেখেছি এবং অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টির কারণে কিন্তু সবজির খুব বেশি আসলে ক্ষতি হয়নি, শুধুমাত্র চরাঞ্চল এবং নিম্নাঞ্চল ব্যতীত। কিন্তু এই বাজারে কিন্তু আসলে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আমি যদি একটু বলতে চাই, গত 3 দিন ধরে কিন্তু সবজির বাজার বিশেষ করে ঊর্ধ্বমুখী এবং কাঁচামরিচ কিন্তু একেবারেই লাগামহীন। কাঁচামরিচ বর্তমানে বাজারে 400 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়, রসুন 50 থেকে 70 টাকা, আলু 60 থেকে 80 টাকা, বেগুন 60 টাকা। এছাড়া কিন্তু ছোট মাছ 200 থেকে 500 টাকা এবং রুই মাছ 300 থেকে 400 টাকা। এছাড়া কিন্তু আসলে গরুর মাংস 700 টাকা, ব্রয়লারের ডিম 50 টাকা। সব মিলিয়ে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী। আমরা লালমনিরহাটের ভোক্তা অধিকার সাথে কথা বলেছি। ভোক্তা অধিকারের কর্মকর্তা মাসিমুদ্দৌলা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনে তারা 15টি অভিযান চালিয়ে প্রায় 93,000 টাকা তারা আদায় করেছেন। তবে সাধারণ যারা ক্রেতা রয়েছেন অর্থাৎ ভোক্তা রয়েছেন তাদের যেটি দাবি, আসলে ভোক্তা অধিকার কিন্তু আসলে বাজারগুলোতে সেরকম মনিটরিং করছে না, অর্থাৎ মনিটরিং কম থাকার কারণেই কিন্তু এই সরবরাহ কমের অজুহাতটা দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। এই মনিটরিং বাড়ানোর আসলে দাবি জানিয়েছেন ভোক্তারা। সব মিলিয়ে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এতে কিন্তু সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজার ঊর্ধ্বমুখীর সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাটের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। আবারও পূজার খবর। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাস। শিবশঙ্কর, পূজার প্রস্তুতি কেমন দেখছেন এবং কারিগরদের ব্যস্ততা কেমন, জানাবেন আমাদের।
আপনি যেটা বলছিলেন যে মাদারীপুর জেলাতে কিন্তু এই হিন্দুদের যে বড় ধর্মীয় উৎসব সেই দুর্গাপুজো কিন্তু 432টি মন্দিরে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে মাদারীপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে। আমরা দেখেছি যে এই মন্দিরগুলোতে শুরুতে এই প্রায় 1-1.5 মাস আগেও কিন্তু সনাতন ধর্মীয়দের মধ্যে যে একটা ভয় ভীতি ছিল, যে প্রশাসন মাঠে ছিল না, সেই ভয় ভীতি কিন্তু এখন দিনের সাথে সাথে, দিন বদলের সাথে সাথে কিন্তু সেই ভয় ভীতি দূর হয়ে গেছে এবং চারিদিকে এখন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই সেনাবাহিনী প্রতিটি মন্দিরে জেলার তারা গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন, তারা মন্দিরগুলো পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশ তারা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন এবং কি প্রতিটি মন্দিরে সেনাবাহিনীর পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে এবং কি দেখেন যে এই যে মন্দিরগুলো এখন কিন্তু মন্দিরগুলোতে রঙের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং কি এখন কিন্তু মন্দিরে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জার কাজ চলছে এবং সেই সাথে গেট প্যান্ডেল এই সমস্ত করা হচ্ছে এবং চারিদিকে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে প্রতিটি জায়গাতেই কিন্তু এই যে মন্দিরগুলোতে পূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মন্দিরগুলোতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্য, ডিএসবি এবং সেই সাথে কিন্তু মন্দির কমিটির যে স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন বলে মন্দির সংশ্লিষ্ট এবং আইন শৃঙ্খলা সংস্থারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিবশঙ্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিবশঙ্কর। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।